আমাদের এই সরকার চাই না, এই সরকার সুবিধা না, মনে হয় না দেশ চালাইতে পারবে। আমরা এই কারণে চাই না, উনি নাকি ফ্যামিলি কার্ড দিছে, আমরা তো পাই নাই। আমরা তো গরিব মানুষ, আমরা সিএনজি চালায় খাই, আমরা কি কার্ড পাইছি? নামগো টাকা দিছে, আবার কৃষক কার্ড দিছে। উনি কয়জন দিছে কৃষক কার্ড? উনি এই মুহূর্তে কেন এগুলা দিল? সময় তো আছে, পরে দিতে পারতো। এখন তো দেশের অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক আর্থিকভাবে মানুষ এই দেশে অনেক সমস্যায় আসছিল। এখন আপনি এটা গুছাবেন, গুছাইয়া অর্থনৈতিকভাবে দাঁড় করাবেন, তারপরে আপনার মনের আশা, বিভিন্ন আশা পূরণ করবেন, মানুষের দিবেন, তাকে দিবেন, তাকে দিবেন। এখন তো আপনার দেশটাকে গঠন করতে হবে। গার্মেন্টস তেল পাচ্ছে না, গার্মেন্টস চলে না, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। তো গার্মেন্টস বন্ধ হয়ে গেলে গার্মেন্টসের সাহেবরা যে চলাফেরা করতো সিএনজি দিয়ে, তারা তো এখন চলে না। আমরা সাধারণ মানুষ কেমনে ক্ষোভ প্রকাশ করিচ্ছে, কেন সাধারণ মানুষের ক্ষোভ বাড়িচ্ছে। বিএনপি তো 3 মাস পার করেছে সরকারে, তো এই ক্ষোভের সাথে বিএনপির প্রথম 3 মাসের শাসনের কোনো সম্পর্ক আছে কি? কেন কথা কইতেছি, কারণ এই 3 মাসে বেড়াছেড়া করে ফেলিছে বিএনপি, আরো বেড়াছেড়া হবে সামনে। আমির খসরু ওই যে ইন্ডিয়ান মালদা অমিত শাহের সামনে কুজা হয়ে দাঁড়ায় থাকে না, পেন নাম করে, ওইটাই ওই কইছে ইকোনমি ঘুইরা দাঁড়াইতে 2 বছর সময় লাগবে। আর অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতির সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় থাকবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। দেখেছেন 2025-এর জুন মাসে এই ইন্ডিয়ান মালটাই কইছিল এখান থেকে ঘুরে দাঁড়াইতে একটা নির্বাচিত সরকার হইতে হবে, কারণ দেশে নাকি মাজুল অবস্থা, রিজার্ভ নাই, ফরেন কারেন্সি নাই, এই নাই ওই নাই। ইন্ডিয়ান মালটা কইছিল বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে কয়েক কোটি চাকরি সৃষ্টি করবে। ওরা জিগাইন তো কথাটা কইছিল নভেম্বর 2025-এ, মানে নির্বাচনের 3 মাস আগে। তো সে আগেই জানতো তো দেশের ইকোনমি অবস্থা মাজুল, ওই তো নিজেই কইছে। তখন কইছিল যে কয়েক কোটি চাকরির বাস্তবায়ন পরিকল্পনা নাকি হয়ে গেছে। তাহলে এখন ইকোনমি ঘুরে দাঁড়ানোর কথা আসতেছে কেন? নির্বাচন হইলে তো সব ঠিক হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? কয়েক কোটি চাকরির ব্যবস্থা করতে হবে। ইকোনমি কি অবস্থা আছে ওইটা আমাদের দেখার বিষয় না। বিএনপির লোকেরা আওয়াজ দিতেছে ইকোনমির অবস্থা খারাপ তো ইলেকশনের আগেই জানতা, এখন চিক্কর পারো কেন? বাংলার লুথার কিং এর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমি সাহেব একটা কথা বারবার কইতেছেন, বিদেশি সাংবাদিকদের কইতেছেন, দেশি মিডিয়ায় কইতেছেন। কথাটা হইলে আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পাইছি। হ্যাঁ, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে। বাংলা হইতেছে আগের সরকার রেখে গেছে একটা ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রতিষ্ঠান, এবং তার ফলে স্থবির হয়ে পড়া বিনিয়োগ পরিবেশ। আগের সরকার তো প্রফেসর ইউনূসের সরকার। আচ্ছা, আমরা দেখবো নি প্রফেসর ইউনূসের সরকার কেমন ভঙ্গুর অর্থনীতি রেখে গেছিল। তো এই কথাগুলো কেন কইলো তারেক রহমানের মন্ত্রী উপদেষ্টারা? কেন কইতেছে অর্থনীতির কথা, এটা খারাপ অবস্থা, খারাপ, বারবার করে পেঁচাল সারিন্দা বাজাচ্ছে কেন? বিএনপি 3 মাসে কেমন বেড়াছাড়া করে ফেলছে ইকোনমির অবস্থা। আসেন আল্লাহর নামে শুরু করি, ইকোনমির অবস্থা আগের সরকারগুলো আমলে কেমন ছিল। আমি হাসিনার সরকারের আমলের কথা বিবেচনা নিতেছি, তাহলে বোঝা যাবে বিএনপি কেমন করছে। হাসিনার আমলে আইএমএফ $4.7 বিলিয়ন লোন প্যাকেজ অনুমোদন করেছিল। আইএমএফ কিন্তু তখন বলে নাই অর্থনীতি ভঙ্গুর, বলছিল সংস্কারের যোগ্য, সেজন্যই লোন দিছে। হাসিনা 3 কিস্তি পাইছিল ওই লোনের। হাসিনা পলাইছে, ইউনূস বসছে। 11 মাস পরে আইএমএফ কি করলো? 2 কিস্তি একসাথে ছাড়লো এবং প্যাকেজ বাড়ায় 4.7 থেকে 5.5 বিলিয়ন করলো। আইএমএফ এর ভাষায় তখন আইএমএফ কইছিল বাংলাদেশের কর্মসূচির বাস্তবায়ন সামগ্রিকভাবে সন্তোষজনক হয়েছে। কঠিন রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট সত্ত্বেও অর্থনীতি ভঙ্গুর হইলে আইএমএফ 2 কিস্তি একসাথে দেয় না, উল্টা প্যাকেজ কেটে দেয়। তারপরে বিএনপি 17 ফেব্রুয়ারি ক্ষমতা নিল 2026-এ। 3 মাসের মধ্যে কি হইল? আইএমএফ $1.3 বিলিয়ন কিস্তি আটকে দিল। কেন? হাসিনার আমলে আটকায় নাই, ইউনূসের আমলে আটকায় নাই, বিএনপির আমলে আটকাইলো কেন? কারণ ইকোনমির অবস্থা জয় বাংলা হয়েছে। আমির খসরু কইছে না, এখনো সিদ্ধান্ত নেয় নাই আইএমএফ, আমাদের লোনের টাকা দিবে না বলে নাই, জুলাই মূল্যায়ন হবে দেখি। ওই ভাবিছে দিবি লোন, না দিবি না, আইএমএফ লোন দিবি না। আইএমএফ এর দরজা বন্ধের শব্দ দেন এডিটর সাহেব। আইএমএফ বন্ধ করে নাই দরজা, বিএনপি নিজেই বন্ধ করেছে, নিজে মারিছে। কেমনে পরে দেখুন। তার আগে একটা ইকোনমিক্সের জন্য গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং দেখি অর্থনীতির জন্য। এইখানে 3 মাসের তারেক রহমানের শাসনকালের ইকোনমির অবস্থা কি হয়েছে, বিদেশিরা কিভাবে দেখিচ্ছে, পশ্চিমা শক্তি কিভাবে দেখিচ্ছে, সেটা বোঝা যাবে।
এই র্যাঙ্কিং বোঝার আগে কয়েকটা জিনিস জানা নেওয়া দরকার, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাংকে আপনি ধরেন লোন চাইলেন, ব্যাংক সাথে দিয়ে দিবে না। ব্যাংক আপনাকে লোন দিবে নাকি দিবে না এটা নির্ভর করে আপনার ক্রেডিট রেটিং এর উপরে, মানে আপনি লোনটা শোধ দিতে পারবেন কিনা, এটাই হইতেছে আপনার ক্রেডিট রেটিং। বুঝে চাও, ও দেখবে যে আপনার চাকরি আছে কিনা, ব্যবসা আছে কিনা, নিয়মিত আয় কত, সম্পদ কত আছে, অন্যরা আপনাকে লোন দেয় কিনা, লোন দিলে শোধ দেন কিনা আপনি, ইত্যাদি ইত্যাদি। তেমনি একটা দেশের জন্য ক্রেডিট রেটিং থাকে। দেশকেও ঋণ নিতে হয়, সব দেশকে নিতে হয়, সবচেয়ে ধনী দেশকেও নিতে হয় ঋণ, আমেরিকা জাপান ওদেরকেও নিতে হয়। পৃথিবীতে 3টা বড় ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান আছে যারা দেশের ক্রেডিট রেটিং দেয়, ফিচ, মুডিস, S&P। কোন দেশ থেকে ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা কতটুকু, এটাই মূলত তারা পরিমাপ করে আর কি। তো এই রেটিং দেখে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় বিশ্বজুড়ে, সবাই সিদ্ধান্ত নেয় এই রেটিং দেখে সিদ্ধান্ত নেয়। 1 নম্বর সিদ্ধান্ত কে নেয়? আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেয় কোন দেশে টাকা ঢালবেন, বিনিয়োগ করবে। ভালো রেটিং মানে বিদেশি বিনিয়োগ আসবে, FDI বাড়বে, কারখানা তৈরি হবে, চাকরি তৈরি হবে। 2 নাম্বার, আন্তর্জাতিক ব্যাংকগুলো সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার বা প্রাইভেট কোম্পানিকে কত সুদে ঋণ দেবে। রেটিং খারাপ মানে সুদের হার বেশি, বুঝেছাও। 3 নাম্বার, আমদানি রপ্তানিতে বাংলাদেশের LC মানে লেটার অফ ক্রেডিট, এটার শর্ত পাল্টাবে কিনা। রেটিং খারাপ মানে বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশের ব্যাংকের LC গ্রহণ করতে চায় না, বলে অ্যাডভান্স পেমেন্ট করো, কনফার্মেশন ফি বাড়ায়, মানে গার্মেন্টস, ওষুধ, ইলেকট্রনিক্স যা যা আমদানি করা হয় সবার খরচ বেড়ে যায়। 4 নাম্বার হচ্ছে IMF, বিশ্বব্যাংক, ADB, এদের সিদ্ধান্ত ফিচের রেটিং একটা সূচক হিসেবে কাজ করে। ঋণের শর্ত এবং সহজলভ্যতা সবই প্রভাবিত হয় ফিচের রেটিং দিয়ে। মানে ফিচের একটা সিদ্ধান্ত মানে বিদেশি বিনিয়োগ, ঋণের সুদ, আমদানি ব্যয় এবং ঋণ পাওয়ার সম্ভাবনা 4টাতেই প্রভাব পড়ে। আর ফিচের আর একটা সুযোগ আছে যেটা রেটিং এর চাইতে গুরুত্বপূর্ণ, সেটা কি আউটলুক। এটা ভবিষ্যতের সংকেত বলে এই দেশের অর্থনীতি কোন দিকে যাইতেছে, কোন রাস্তায় যাইতেছে, স্থিতিশীল, ইতিবাচক না নেতিবাচক, বুঝেছাও। রেটিং একটা স্ন্যাপশট মানে একটা সময়ের ছবি, মানে নির্দিষ্ট সময়ের ছবি। আউটলুক মানে ট্র্যাজেক্টরি, কোন দিকে যাইতেছে, বুঝেছাও। তো আউটলুক যখন স্থিতিশীল, বিনিয়োগকারীরা তখন স্বস্তি পায়, রেটিং নামার সম্ভাবনা কম। আউটলুক যখন নেগেটিভ, তার মানে বোঝা যাচ্ছে আগামী 12 থেকে 24 মাসে রেটিং আরো নামবি, বিনিয়োগকারীরা দূরে সরে যাবে, ঋণের সুদ বাড়বি, দেশের অর্থনৈতিক ফাঁস টান টান হয়ে বসবি। এখন এই কাঠামো মাথায় রেখে বাংলাদেশের ফিচের ইতিহাসটা দেখি, ফিচ কি কি রেটিং দিছিল, কখন কি দিছিল, কেমন দিছিল সেটা। হাসিনার শেষ সময় 27 মে 2024 ফিচ রেটিং দিল, নামাইছিল BB- থেকে B+ নামাইছিল। প্লাস মানে বেশি না, খারাপ, কিন্তু আউটলুক ছিল স্থিতিশীল। IMF লোন দিছে। ইউনুসের আমলে 22 মে 2025 ফিচ B+ এটা রাখছিল, আউটলুক স্থিতিশীল রাখছিল, রেমিটেন্স 28% বৃদ্ধি পেয়েছিল, গার্মেন্টস এর রপ্তানি 10% বৃদ্ধি পেয়েছিল, সব ফিচ স্বীকার করেছে। বিএনপি বিজয়ের পরপরই ফেব্রুয়ারি 2026 ফিচ কইছিল যে B+ ঠিক আছে, স্থিতিশীল, বহাল রাখছে। ফিচ বলছিল যে 12 ফেব্রুয়ারি নির্বাচন স্বল্প মেয়াদী রাজনৈতিক এবং নীতিগত অনিশ্চয়তা কমাইছে, মানে পজিটিভলি দেখছিল, ইতিবাচক ভাবে দেখছিল। 17 এপ্রিল 2 মাস পরে IMF কইল তোমার ঋণের যে কিস্তি বাকি আছে যেটা ছিল তা দিমু না, কারণ তুমি সংস্কার করতেছো না। তার 3 সপ্তাহ পরে 13 মে 2026 বিএনপি 85 দিনের মাথায় বাংলাদেশের আউটলুক স্থিতিশীল থেকে নেতিবাচক করে দিল, ফিচ ধপাস করে পড়লো। 3 মাস যা নাই, স্থিতিশীল থেকে নেগেটিভ করলো। তো ফিচ কেন এই সিদ্ধান্ত নিল? ফিচ বলছে আর্থিক খাত সংস্কার না হওয়া, ব্যাংকিং খাতের খেলাপি ঋণ এটা 30%-এর বেশি, আর জিডিপি গ্রোথ এটা নোজ ডাইভ দিতেছে, মানে নাক যে এটা নোজ ডাইভ দিতেছে। 2026-এ এটা 3.7 হবে, সামনের বছর আরো কমবে, 3.5% হবে। কোভিডের টাইমে এই লেভেলে নামিয়েছিল। এখন কইবেন জিডিপি কি, এটা খায় না মাথা দেয়, জিডিপি বাড়লে আমার কি লাভ, এটা আমি আগে কইছি, আবারও কই। দেশের ভিতরে 1 বছরে যত পণ্য আর সেবা তৈরি হয় সব মিলায় যোগফল হইতেছে জিডিপি। চা দোকানের চা থেকে শুরু করে গার্মেন্টসের সার, ডাক্তারের ফি, রিক্সা চালকের ভাড়া, সব। আর গ্রোথ মানে কি? গত বছরের চেয়ে এই বছর কত শতাংশ বেশি তৈরি হইল। 5% গ্রোথ মানে গত বছর যা হয়েছিল এই বছর তার চেয়ে 5% বেশি, 5% বেশি। গত বছর 100 হইলে এবছর 105, বুঝেছাও। ধরেন একটা গ্রামে গত বছর 100 টাকার পণ্য তৈরি হলো, এই বছর তৈরি হলো 106 টাকা, তাহলে গ্রোথ হইলো 6%।